জুলাই আন্দোলনে মরণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি। আয়নায় নিজেদের চেহারা দেখতে এনসিপি নেতাদের প্রতি আহ্বান প্রিন্সের। জানাবো চট্টগ্রামের সংখ্যালঘুর জায়গা দখল ও ভাঙচুরের অভিযোগ। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে পোশাক কারখানা করবে হান্ডা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি। জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আদালতে তার দেওয়া জবানবন্দি নথিতে এমন তথ্য উঠে এসেছে। আদালত সূত্র ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটর এ তথ্য নিশ্চিত করেন। সূত্রমতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় এ বছরের 24শে মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তিনি। 5 পৃষ্ঠার জবানবন্দিতে 2018 এর ভোটে অনিয়ম, গুম, খুন ও জুলাই আন্দোলন নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন সাবেক এই পুলিশ প্রধান। জবানবন্দিতে চৌধুরী মামুন বলেন, 19শে জুলাই থেকে প্রায় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো তাদের। বৈঠকে দুজন সচিব, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির হারুনুর রশিদ, র্যাবের মহাপরিচালক আনসারের ডিজি, এনটিএমসির জিয়াউল আহসান সহ অনেকে উপস্থিত থাকতেন। মূলত এ বৈঠক থেকে সব রকম নির্দেশনা পরামর্শ করা হতো। আদালতে দেওয়া জবানবন্দিতে সাবেক এই আইজিপি আরও বলেন, কোর কমিটির এক বৈঠকে সমন্বয়কদের আটক করার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক 6 সমন্বয়ককে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আন্দোলন প্রত্যাহারে তাদের মানসিক নির্যাতন ও চাপ দেওয়া হয়। কর্মসূচি প্রত্যাহারে গণমাধ্যমে বিবৃতি দিতে বলা হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুনকে সৃজন বলে ডাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী, কেননা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের সবচেয়ে কার্যকর মনে করা হতো তাকে। আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে জবানবন্দিতে মামুন বলেন, আন্দোলনকারীদের নজরদারি, গুলি করে ভীতিকর পরিবেশ তৈরির গোপন পরিকল্পনা হয়। র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুনুর রশিদের পরিকল্পনায় মূলত রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার মোতায়েন করা হয়। আন্দোলন দমনে লেথাল ওয়েপেন বা মারণাস্ত্র ব্যবহারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ অতি উৎসাহী ছিলেন বলেও জবানবন্দিতে জানিয়েছেন সাবেক এই আইজিপি। তিনি বলেন, আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার এবং আন্দোলন প্রবণ এলাকায় ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে লেথাল ওয়েপেন ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়েছিলেন। ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবি সাবেক প্রধান হারুন লেথাল উইপন ব্যবহারে অতি উৎসাহী ছিলেন। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ অনেকে মারণাস্ত্র ব্যবহারের পরামর্শ ও উস্কানি দিয়েছিলেন বলে জানান সাবেক আইজিপি। সরকার পতনের দিন তিনি কিভাবে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন সেটিও বলেছেন জবানবন্দিতে। তিনি বলেন, 5ই আগস্ট বিকালের দিকে একটি হেলিকপ্টার আসে পুলিশ হেডকোয়ার্টারে। ওই হেলিকপ্টারে তেজগাঁও বিমানবন্দরে যান তিনি। এরপর সেখান থেকে সেনানিবাসে আশ্রয় নেন। জবানবন্দি শেষ অংশে গুলি করে হত্যা, আহতের ঘটনায় সে সময় পুলিশ প্রধান হিসেবে অনুতপ্ত ও ক্ষমা চান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। যদিও 5 পৃষ্ঠা জবানবন্দিতে শুধু মিটিংয়ে অংশ নেওয়া ছাড়া নিজের সম্পৃক্ততার বিষয়ে কিছুই বলেননি তিনি। আদালতে সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে সম্প্রতি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 10ই জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে নেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সব দোষ স্বীকার করে সাবেক এই পুলিশ মহাপরিদর্শক বলেন, আমি এই মামলার বিষয়ে বিস্তারিত ট্রাইব্যুনালের সামনে তুলে ধরতে চাই। এরপর এই মামলায় রাজসাক্ষী হওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি। পরে ট্রাইব্যুনাল এটি মঞ্জুর করেন। পাশাপাশি কারাগারে তাকে নিরাপত্তার জন্য আলাদা কক্ষে রাখার নির্দেশ দেন। আয়নায় নিজেদের চেহারা দেখতে এনসিপি নেতাদের প্রতি আহ্বান প্রিন্সের। ধানের শীষ নিয়ে মিথ্যাচার করার আগে আয়নায় নিজেদের চেহারা দেখার জন্য এনসিপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, ধানের শীষ শান্তি, উন্নয়ন, সমৃদ্ধি এবং বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতিতে নিমজ্জিত লাইসেন্স ও মার্কাবিহীন দলের নেতার উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করতে চাচ্ছে। নেতাকর্মীদের প্রতি দেশের পরিস্থিতির দিকে নজর রাখার আহ্বান জানিয়ে ইমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি
বিএনপি কোনো সংখ্যা দুষ্কারিতে পা দেবে না। নির্বাচন ও গণতন্ত্রের জন্য ধৈর্য ধরতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামত করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাতিকে বিএনপি সবার আগে দেখিয়েছে। 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছে। এই স্বপ্ন বাস্তবায়নে ওয়াকআউট নয়, বিএনপি অঙ্গীকারবদ্ধ ও বুলেট গতিতে কাজ করবে। তিনি বলেন, সংস্কারের নামে জোর করে কিছু মানতে বাধ্য করা হলে বিএনপি নিশ্চয়ই সাক্ষী গোপাল হয়ে বসে থাকবে না। বিএনপির মতো বড় এবং অভিজ্ঞ জনপ্রিয় দলের মতামতকে উপেক্ষা করে কোনো কার্যকর টেকসই সংস্কার হতে পারে না। অন্যান্য ছোট নিবন্ধনহীন দলের সঙ্গে বিএনপিকে তুলনা করে সরকারের উচিত হবে না। তিনি বলেন, বিএনপি বড় দল হিসেবে দায়িত্ব বেশি, সে কারণে বিএনপি অনেক ছাড়ও দিয়েছে। কিন্তু অবাস্তব ভারসাম্যহীন কোনো কিছু চাপিয়ে দিতে চাইলে বিএনপি মেনে নেবে না। দেশের জন্য ভালো এমন সংস্কারকে স্বাগত জানানোর মানসিকতা বিএনপির আছে, কিন্তু বিএনপিকে চাপে ফেলে অবাস্তব কিছু আদায় করা যাবে না। অনেকে অনেক কথা বলেন, বলতেই পারেন, বাক স্বাধীনতা সবার আছে। বাস্তব সত্য, বিএনপি আন্দোলনে না থাকলে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটত না। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া ও বিএনপির আপোষহীন লাগাতার আন্দোলনে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট রচিত হয়েছিল। কোটা সংস্কারের ছাত্র আন্দোলনে বিএনপি সহ রাজনৈতিক দলের সমর্থন, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে খুনি সরকারের পতনের এক দফা দাবিতে বিএনপির আন্দোলনের ডাকে সর্বস্তরে জনগণের রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে হাসিনার পতন ত্বরান্বিত হয়েছিল। চট্টগ্রামের সংখ্যালঘু জায়গা দখল ও ভাঙচুরের অভিযোগ। চট্টগ্রামের মুরাদপুরে এক সংখ্যালঘু পরিবারের প্রায় 4.67% জায়গায় দখল করে ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক ব্যবসায়ীর বিরুদ্ধে। জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে একটি মামলা এরই মধ্যে চলমান রয়েছে। তবে নতুন করে ভাঙচুর ও দখলের ঘটনায় থানায় আরেকটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। কিন্তু যার বিরুদ্ধে এসব অভিযোগ, তিনি দাবি করেছেন এই জায়গা তার নামে দলিলভুক্ত। তিনি গ্যাস, বিদ্যুৎ সহ সংশ্লিষ্ট সরকারি সব সংস্থায় রাজস্ব পরিশোধ করে আসছেন। খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার বিকেল 3:30টায় নগরের পাঁচলাইশ থানার মুরাদপুরের 1 নম্বর গেট এলাকায় এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। যার বিরুদ্ধে এসব অভিযোগ, তার নাম মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী। সকালে সরেজমিনে দেখা যায়, ওই বাড়ির গেট দিয়ে ঢুকতেই বড় উঠান জুড়ে ভাঙা ইট ও বাড়ির আসবাবপত্র এলোমেলো করে ছড়িয়ে ছিটানো আছে। একটু সামনে হাঁটতেই ডান পাশের ভাঙা দেয়ালের মাঝখান দিয়ে ধ্বংসযজ্ঞের মতো পাকঘর দেখা গেল। ফ্রিজ, খাট, আলমিরা সহ বাড়ির সব আসবাবপত্র কোনটা ভাঙা কোনটা অর্ধভাঙা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাড়ির দেয়াল ও ছাদ অনেক ভাঙা। পূজার আসনেও লেগেছে হামলার ক্ষত। ভেতরে 3টি রুমে টিপটিপ করে বৃষ্টির পানি ঝরছে। বই, খাতা, কাপড় চোপড়, বাড়ির সব জিনিসপত্র ভাঙচুর অবস্থায় স্তূপ করা। থানা সূত্রে জানা যায়, দখল ও ভাঙচুরের ঘটনায় 3 জনকে আসামি করে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি ফৌজদারি আইনে মামলা হয়েছে। এই মামলার বাদী হয়েছেন ভুক্তভোগী রঞ্জিত চৌধুরীর মেয়ে দেবী চৌধুরী। আসামি করা হয়েছে মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতাকে KM মালি আকবর ও প্রতিবেশী আলমগীরকে। সকালে ওই বাড়িতে ঢুকতেই চোখে পড়ল ভাঙা একটি পূজা মণ্ডপ ধরে অঝরে কান্না করছেন ভুক্তভোগী রঞ্জিত চৌধুরীর মেয়ে বেবি চৌধুরীর দিকে। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল 3:30টার কথা। বাসায় ছিলাম আমি, আমার বাবা, মা ও আমার দিদি এবং তার মেজো মেয়ে। ছোট মেয়েটা সবেমাত্র স্কুল থেকে আসছে, কিন্তু তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। আমি আমার রুমে শোয়া ছিলাম। মহিউদ্দিন স্ত্রী হঠাৎ করে এসে আমাকে ঘুম থেকে টেনে হিঁচড়ে নামিয়ে বলছেন, চলে যা, চলে যা। তিনি আরও বলেন, আমি রুম থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম এখানে অবস্থা তুলকালাম করে ফেলেছে। আমাদের বাসার সামনের অংশ অর্থাৎ প্রতিটি দেয়াল ভেঙে চুরমার। অন্তত 2 জন গুন্ডা নিয়ে তারা এখানে হামলা করেছে। মুহূর্তে বাসার ভেতরে ঢুকে সব জিনিসপত্র ভাঙচুর করে চিত্তিসান করে ফেলেছে। তিনি অভিযোগ করে বলেন, আমি কোনো রকম বাসার ভেতর ঢুকে দরজা লাগিয়ে দিই। আমার বড় ভাইকে ফোন করার পর তিনি পুলিশকে কল করে সব জানান। এর মধ্যে এসব সন্ত্রাসীরা লাগাতার আমাদের ঘর ভাঙছে, হামলা করছে। এ সময় আমি তাড়াতাড়ি বের হয়ে আমার পরিবারের বাকি সদস্যদের বাঁচানোর চেষ্টা করি। তারা আমাদেরকে কোনো সময় দিচ্ছে না। এর মধ্যে আমাদের পরিবারের সব সদস্যকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে। পরে পুলিশের সামনেই আমাদের ঘর ভেঙেছে, কিন্তু তারা কোনো কিছুই বলেনি। আমাদের ব্যাপক অনুরোধের প্রেক্ষিতে এক পর্যায়ে পুলিশ তাদের থামিয়ে আমাদের গেটে তালা মেরে চাবি নিয়ে চলে যায়। পুলিশের সামনে মহিউদ্দিন চৌধুরী আমার ভাইকে হুমকি দিয়ে বলেন, তোকে মেরে ফেলবো, কেটে ফেলবো। পরে পুলিশ এসে আবার চাবি দিয়ে যায়। বেবি চৌধুরীর ভাই ভুক্তভোগী সুমন চৌধুরী বলেন, আমার নানারা 2 ভাই ছিলেন। একজন
প্রেমলাল প্রজাপতি, অন্যজন বসন্তলাল প্রজাপতি। বসন্তলাল প্রজাপতি অবিবাহিত অবস্থায় মারা যান, ফলে ওই ভাইয়ের সম্পত্তির মালিক হন আমার নানা প্রেমলাল প্রজাপতি। আমার নানার 2 মেয়ে, রত্নাবালা প্রজাপতি ও রীনাবালা প্রজাপতি। রীনা প্রজাপতিও ছোটবেলায় মারা যান, ফলে ওনার সম্পত্তির মালিক হন ওয়ারেশ মূলে আমার মা রত্নাবালা প্রজাপতি। আমার মা খালা দুজনের নামে পিএস ও বিএস খতিয়ান রয়েছে। সুমন চৌধুরী আরও বলেন, যারা দখল করতে চাচ্ছেন তাদের বক্তব্য তারা সেই জায়গা আমার নানির থেকে ক্রয় করেছেন। নানা বেঁচে থাকা অবস্থায় আমার নানি আরেকজন পুরুষের সঙ্গে চলে যান, সেই কষ্টে আমার নানাও মারা যায়। আমাদের ধারণা এরপর আমার নানি তার দ্বিতীয় স্বামী যোগসাজশে এ সম্পত্তিগুলো বিক্রি করেছেন, কিন্তু এখনও 1958 কিংবা 60 সালে বিক্রি করেছেন কিনা আমরা জানি না। তবে যদি বিক্রি করে থাকেন, ওদের নামে কোনো পিএস রেকর্ড বা বিএস রেকর্ড করতে পারেননি। এখনও এসব সম্পত্তি আমার মায়ের নামে খতিয়ানভুক্ত। তিনি বলেন, পিএস খতিয়ানে যে সম্পত্তি পাওয়া গেছে সেগুলো অর্পিত সম্পত্তি হিসেবে পাওয়া গেছে। বাদবাকি পিএস রেকর্ড পর্যন্ত তারা বালাম খাতা থেকে উধাও করে ফেলেছে। যদি সেগুলো পিএস খতিয়ানে লিপিবদ্ধ থাকতো তাহলে অন্তত আরও 150 গন্ডা জায়গা সেখানে লিপিবদ্ধ থাকতো, কিন্তু পিএস এর রেকর্ড না থাকায় শুধুমাত্র 17 গন্ডা জায়গা লিপিবদ্ধ হয়েছে। বাদবাকি সম্পত্তিগুলো আমরা RS রেকর্ডিংয়ের মালিক, আর এখানে যারা আছে তাদের কারো কাছে কোনো দলিল নেই, তারা সবাই দখলমূলে ভোগ দখল করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।